হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো গতকাল রিলিজ পেয়েছে মাস্ট টায়োটেড হিন্দি ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত, মিমো চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং, আরও অনেকে। তো আমরা প্রত্যেকে এই টিজারটা দেখেছি, আমাদের ভালো হয়ে লেগেছে, অনেকের মতামত শেয়ার করেছেন। কিন্তু আপনারা কি জানেন যে এই যে টিজারটা কালকে আমরা দেখলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং খাকির যে প্রথম পার্টটা ছিল খাকি দ্য বিহার চ্যাপ্টার, এটাও কিন্তু একটা রিয়েল ঘটনার ওপরে ভিত্তি করেছিল সেই সময় বিহারে। এবং তার পরবর্তীতে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে টিজার এখন বেরিয়েছে, এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ডক এলাকা, মানে ওই গার্ডেন রিচ এই এলাকার 80s এবং 90s টাইমে কিছু সত্য ঘটনা অবলম্বনের ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। এবং আজকে সেরকমই একটা সত্য ঘটনা, এবং যেটা আমার মনে হয় পার্সোনালি যে ঘটনাটা এই সিরিজের মধ্যেও উল্লেখ থাকবে যে ঘটনাটার, এবং সেটা সত্যি কথা বলছি, শুধু সিনেমাটা আসছে বলে নয়, এটা এই ঘটনাটা সম্বন্ধে এটা এমনই একটা নারকীয় জঘন্য ঘটনা, মানে যেটা শুনলে আপনার হৃদয় আটকে উঠবে, এবং যেটা হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণ হোক বা বিভিন্ন কারণে হোক আজকালকার মানুষ সেই ঘটনাটার সম্মুখে জানে না। তো সেই ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, দ্য রিয়েল স্টোরি অফ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ঠিক আছে, এবার আমি বলছি না যে এই ঘটনাটা পুরোপুরি হুবহু দেখানো হবে, বাট এই ঘটনার একটা রেফারেন্স কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অবশ্যই থাকতে চলেছে। তো ঘটনাটা কী হয়েছিল, তো গার্ডেন রিচ এলাকা 80s দশক, স্পেশালি যদি স্পেসিফিক ইয়ার বলে 1984 18 মার্চ, দোল উৎসবের দিন। তো ওই এলাকায় ওই সময়কার যেটা বৈশিষ্ট্য ছিল, ওইটা স্মাগলিং এবং বিভিন্ন অরাজনৈতিক অসামাজিক কাজকর্ম করার জন্য ওই জায়গা খুবই কুখ্যাত ছিল ওই জায়গাটা। এবং ওইখানকার লোকাল লিডার্সরা ছিল সেই সময়কার, তারা মেনলি মানে নন ইন্ডিয়ান মানে বাংলাদেশি লোকেদের ওই জায়গায় এনে জাল পাসপোর্ট বানিয়ে সেখানকে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করাতো, এবং ওই জায়গাটা ওই রকম বাংলাদেশি ইমিগ্রেন্টসে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো ওইখানে বিভিন্ন রকম কাজ করে, ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে বিভিন্নভাবে স্মাগলিং করানো, ড্রাগস, বিভিন্ন জিনিস হতো। তো ডিসি মেহতা যখনই ওখানে, মানে ডিসি বিনোদ কুমার মেহতা, যিনি এই যে ঘটনাটা তার মূল কেন্দ্রবিন্দু, ডিসি বিনোদ কুমার মেহতা, যিনি পাঞ্জাবের একজন আইপিএস অফিসার, তিনি ওই এলাকায় ট্রান্সফার হন। এবং তিনি ট্রান্সফার হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেড তিনি করেন, এবং বিভিন্ন জায়গায় এই বিভিন্ন কুচক্রীদের ধরেন, অনেকে ধরা পড়ে, এবং অনেক জায়গায় তিনি এরকম স্মাগলিংয়ের জিনিসপত্র ধরেন। তো সেই এলাকার যেসব যারা স্মাগলার ছিল এবং ওখানকার লোকাল যারা পলিটিশিয়ান, তাদের একটা ডিসি মেহতার ওপর একটা ক্ষোভ ছিল। এবং একটা ঘটনা হয়েছিল যেটার সত্যতা নিয়ে সংশয় আছে, যে 1984 16 মার্চ বা 15 মার্চ ওই এলাকায় একটা র্যালি বেরিয়েছিল কোনো কিছুর জন্য একটা, ঠিক আছে, মানে এবার সেই র্যালিটা হঠাৎ করে একটু মব ভায়োলেন্স হয়ে যায়। ঠিক আছে, এবং সেই জন্য বাধ্য হয়ে ডিসি মেহতা সেখানে গুলি চালানোর আদেশ দেন, এবং সেই গুলিতে দুজন মারা যায়। এবং এই জিনিস, এবং তারপরে সেখানকার লোকেদের ডিসি মেহতার প্রতি একটা ক্ষোভ জন্মে যায়, এবং এটার একটা লিখিত স্টেটমেন্টও আছে যদি আপনি সার্চ করেন গুগলে, যে সেখানকার লোকাল জায়গায় মানে লোকাল লোকের মারফত এই খবরটা প্রচারণ ছিল যে দুদিনের মধ্যে ডিসি মেহতার মাথা ওখানকার যে মসজিদ আছে সেই মসজিদের সামনে টাঙিয়ে রাখতে হবে, এরকম একটা কথা। ওখানে যারা মরে গেছিলো তাদের পরিবারের লোক এরকম একটা করেছিল। ঠিক আছে, এবার আমরা চলে আসি মেন ঘটনাটা কী হয়েছিল, এবং মেন ঘটনাটা কী হয়েছিল সেটা বুঝলেই আপনি বুঝতে পারবেন যে সেই সময়কার মানে এটা একটা মানে আকস্মিক হয়ে যাওয়া ঘটনা নয়, এটা একটা মার্ডার ছিল। ঠিক আছে, তো ডিসি মেহতা কিন্তু ওই যে এলাকা সেই এলাকায় কিন্তু বেশি দিন পোস্টিং হননি। তো সেই এলাকার মানে রুট ম্যাপস ইত্যাদি সম্পর্কে তিনি খুব একটা ওয়াকিবহাল ছিলেন না। তো হলো এই যে 18 মার্চ 1984 সকালবেলা দোলের দিন কেউ একজন মানে একটা আননোন নম্বর থেকে পুলিশ স্টেশনে ফোন করে বলেন যে এই একটা এলাকার নাম বলেন, ওই এলাকায় ঝামেলা শুরু হয়েছে হিন্দু মুসলমানদের মধ্যে। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যে ঘটনাটা দেখা হয়, যে ঘটনাকে কেন্দ্র করে তারা বলছে ঝামেলা হয়, সেটা হচ্ছে কয়েকটা বাচ্চা একটা বাড়ি থেকে ডাব চুরি করেছিল, সেটা নিয়ে ঝামেলা হয়। ঠিক আছে, তো হিন্দু মুসলমান রাইটস এটা মানে বড় হতে থাকলে কিন্তু এটা বিশাল বড় একটা আকার ধারণ করবে, সেরকম একটা সম্ভাবনার কথা ভেবে ডিসি মেহতা এবং তার বডিগার্ড মুক্তার আলী এবং সেখানকার যে সেকেন্ড ডিসি ছিল, সেকেন্ড ইনচার্জ ছিল, সে এবং তার বডিগার্ড এবং আরও 6 জন পুলিশ অফিসার, মানে টোটাল 10 জন ওই এলাকায় যায়।
ঠিক আছে। এবং তাদের হাতিয়ার ছিল হচ্ছে লাঠি এবং লোহার ঢাল এবং যেরকম রিভলভার এক দুজনের কাছে থাকে সেরকম রিভলভার, ঠিক আছে। এবং যারা আপনারা ওই এলাকা দেখেছেন গার্ডেন রিচ, আমি খুব একটা দেখিনি, তবে আমি সাময়িক আমার আইডিয়া আছে, এখানে যেমন খুব গলি ঘাপচা এলাকা আছে, ঠিক আছে, মানে একটু বস্তি টাইপের ঘিঞ্জি এলাকা, ঠিক আছে। তো ডিসি মেহতা ওই ঝঞ্ঝট মানে ওই যে ঝামেলা বন্ধ করার জন্য ওই এলাকায় মানে বড় পুলিশ ফোর্সের জন্য ওয়েট না করে ওই এলাকায় নিয়ে চলে যান এবং তিনি ঢুকে পড়েন। বাট যেটা আমরা প্রথমে বললাম যে এই এলাকার রুট ম্যাপস বা কিছু সময় তার বা মোক্তার আলী তার বডিগার্ড কাউরই কিন্তু কোনো রকম কোনো আইডিয়া ছিল না, ঠিক আছে। তো তারা সেই এলাকায় ঢুকে পড়ে এবং কিছুটা মানে অনেকটা মানে ওই এলাকাটা এমনই যে এরকম আপনি ভেতরে ঢুকে পড়লে আপনি আর বেরোতে পারবেন না এরকম। এটা আমার আছে কারণ বিভিন্ন সময় আমার বাড়ির কিছু লোকের ওখানে পোস্টিং পড়ে ভোটের সময়, তো তারাও বলে আমাকে যে ওইখানে যদি তোমাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় তুমি আর নিজে বেরোতে পারবে না, এমন সব গোলে ঘাপছে, মানে চক্রবুদ্ধ টাইপের একটা। তো সেখানে তিনি ঢুকে পড়েন এবং ঢুকে পড়ার পরেই তিনি আসল খেলাটা বুঝতে পারেন যে তাদের 10 জনকে চারদিক থেকে বিশাল পরিমাণ একটা মফ কিন্তু ঘিরে ফেলেছে এবং প্রত্যেকের হাতে হাতিয়ার, প্রত্যেকের সশস্ত্র। এবং সেই জন্য তখন আর তারা এই কজন মিলে তাদের সাথে সবার সাথে লড়তে পারবে না এবং সেই জন্য তারা তখন প্রাণ বাঁচানোর জন্য ছুটে যায় একটা মসজিদের দিকে এবং সেই মসজিদের মধ্যে তারা আশ্রয় নেয় 10 জন। কিন্তু এখানেই একটা জিনিস হয়ে যায় যে এই মসজিদের মধ্যে থেকেই হঠাৎ করে যে সেকেন্ড ডিসি ছিল মানে সেকেন্ড ইনচার্জ ছিল থানার, সে এবং তার বডিগার্ড এবং বাকি যে 6 জন পুলিশ অফিসার ছিল সবাই ছুটে বেরিয়ে যায় এবং ডিসি বিনোদ কুমার মেহতা এবং তার বডিগার্ড মোক্তার আলী বেরোতে পারে না। মানে ভাবুন, একজন আইপিএস র্যাঙ্কের অফিসার এবং তার বডিগার্ড থেকে যায়, বাকি 8 জন সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীকালে তারা জাস্টিফাই করে এটা যে প্রাণ ভয়ে তারা পালিয়ে গেছিলো, কিন্তু ডিসিকে কেউ কিন্তু বাঁচাতে পারেনি। এবং এখানে আরও একটা ঘটনা ঘটে, এই যে ডিসি বিনোদ কুমার মেহতা এখানে এসেছিলো তার আগে কিন্তু তিনি লালবাজারে জানিয়েছিলেন এবং লালবাজার থেকে বিশাল পুলিশ ফোর্স ওই ঘটনাস্থলে আসে। বাট আনফর্চুনেটলি নয়, কোনো কারণবশত, মানে কী কারণ সেটা জানা যায়নি, তারা ওইখানে আসার আগে পাহাড়পুর বলে একটা জায়গায়, সেই পাহাড়পুরের রাস্তায় তারা মানে আটকে যায়। কিন্তু কোনো মানে এমন নয় যে কেউ আটকে দিয়েছিল বা কিছু হয়েছিল কিরকম না, তারা দাঁড়িয়ে পড়ে আর কি, ঠিক আছে। কেন দাঁড়িয়ে পড়েছিল, কী কারণ, কিছু যায়নি। তো এই যে বাকি যারা পালিয়ে গেল তারা পাহাড়পুরের দিকে পালিয়ে যায় এবং ডিসি বিনোদ কুমার মেহতারাও তখন যখন বুঝতে পারে যে মসজিদের ভেতরেও তারা সুরক্ষিত নয়, তখন তারা 2 জন মসজিদ থেকে বেরিয়ে পালাতে শুরু করে এবং তারা 2 জন দুদিকে পালায়, ঠিক আছে। মানে তারা তখন আলাদা হয়ে যায় দুজনে, কারণ আমি বললাম যেরকম এলাকা ছোটো ছোটো গুপচি গলি এগুলি এদিক ওদিক এরকম গলির মধ্যে পালিয়ে যায়। এবং তখন ওখানে কলকাতা পুলিশের কনস্টেবল একজন মুসলমান তার বাড়ি ছিল এবং তার বাড়িতে গিয়ে ডিসি বিনোদ কুমার মেহতা সেখানে আশ্রয় নেয় এবং তিনি তখন বাড়িতে ছিলেন না, তার বড় ছেলে ওই সময় এখানে বাড়িতে ছিল এবং তিনি বিনোদ কুমার মেহতাকে সঙ্গে সঙ্গে তাদের যে মানে স্নান ঘর মানে গোসল যেটাকে বলে সেখানে লুকিয়ে পড়তে বলে। কিন্তু আনফর্চুনেটলি ডিসি বিনোদ কুমার মেহতা সেখানে লুকিয়ে পড়ার আগেই প্রায় 20 জন সশস্ত্র জল্লাদ বলতে পারি আমরা, তারা সেই জায়গায় ঢুকে পড়ে, ঠিক আছে। আমি কিন্তু এখানে বলছি না কোনো কমিউনিটির লোক, সেটা বলছি না, সেটা কিন্তু জানা যায়নি যে কোন কমিউনিটি, হিন্দু মুসলিম যে কোনো কমিউনিটি হতে পারে। কারণ আমি একটা জিনিস বলি যে যারা টেররিস্ট বা যারা এরকম আতঙ্কবাদী, যারা দুষ্কৃতী, তাদের কোনো জাত হয় না, ঠিক আছে, যাদের কোনো ধর্ম হয় না। তো তারা সেইখানে ঢুকে পড়ে এবং সেইখানে ডিসি বিনোদ কুমার মেহতাকে তারা নারকীয়ভাবে হত্যা করে এবং পরবর্তীকালে যখন ময়নাতদন্তের রিপোর্ট আসে জানা যায় প্রায় 30 থেকে 35টা তার শরীরে তলোয়ার এবং ছুরির আঘাত আছে এবং তাকে হত্যা করার পরে তার এই ক্ষতবিক্ষত এবং নগ্ন দেহটাকে সম্পূর্ণ নগ্ন করে তার দেহটাকে বাড়ির পেছন দিকের একটা মানে আটাকল ওখানে আছে, ওই আটাকলের পেছন দিকের একটা নর্দমার মধ্যে তারা ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে মোক্তার আলীকে তারা একটা বাড়ির ভেতর থেকে ধরে এনে তাকে ওখানকার একটা লোকাল মানে ছোটো একটা গ্রাউন্ড মতো আছে, সেই গ্রাউন্ডে নিয়ে গিয়ে তারা ছুরি এবং তলোয়ার দিয়ে হত্যা করে এবং তারপরে তার শরীর থেকে তার হাত পা সব কিছু কেটে নিয়ে তার বাকি শরীরটাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেয়। কিন্তু এই যে এত ঘটনা হলো, মানে 1984 স্বাধীন ভারতবর্ষের বুকে একজন আইপিএস লেভেলের অফিসার এবং তার বডিগার্ড, আইপিএস লেভেল ভাবতে পারছেন, আইপিএস লেভেল অফিসার তার বডিগার্ডকে দিনে দুপুরে হোলির দিন হত্যা করে দেওয়া হলো। কিন্তু এই পুরো ঘটনাটা হয়ে যাওয়ার মধ্যে কিন্তু পুলিশ ফোর্স ওই পাহাড়পুরের রাস্তা দিয়ে দাঁড়িয়েছিল এবং এই সব কিছু হয়ে যাওয়ার প্রায় 4 ঘন্টা পরে
পুলিশ ফোর্স সেই জায়গায় পৌঁছায় এবং ওই নর্দমা থেকে ডিসির দেহ উদ্ধার করেন। এবং আনফর্চুনেটলি কোর্টে ওই মোক্তার আলীর যে মার্ডার হয়েছিল সেই মার্ডারের কোনো মানে মোক্তার আলীকে যে মেরেছিল তার কোনো প্রমাণই পুলিশ কর্তৃপক্ষ দিতে পারেনি, ঠিক আছে। এবং 48 জন না 50 জনের ওপর এফআইআর হয়, তার মধ্যে মাত্র গুণের জন্য 7-8 জনের শাস্তি হয়, ঠিক আছে। তাও তারা কি মেন কারিগর কিনা সেটাও মানে জানা যায়নি। তো বলা হয় যে তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের অনেক বড় বড় মাথা এর সঙ্গে যুক্ত ছিল এবং এটা একটা প্ল্যান মার্ডার। কারণ আপনি বুঝতেই আপনারা আমি যে স্টোরিটা আপনাদের বললাম রিয়েল স্টোরিটা, সেটাকে আপনি অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে এটা একটা প্ল্যান্ড মার্ডার ছিল। তো তখনকার রাজনৈতিক নেতারা কেউই এতে ধরা পড়েনি এবং যারা যারা যে নটোরিয়াস গুনসের সাথে যুক্ত ছিল তাদেরও কেউ বড় বড় মাথারা কেউই ধরা পড়েনি। তো ইট ইজ ভেরি প্যাথেটিক আনফর্চুনেট যে এরকম একটা সত্যি ঘটনা, মানে একজন আইপিএস লেভেলের অফিসার যাদের আমরা সম্মান করে, যাদের দেখে গর্বে বুক ফুলে ওঠে, এত পড়াশোনা এত ডেডিকেশন, সেই সম্মান এইরকম একটা মানুষকে দিনে দুপুরে হত্যা করা হয়েছিল, কিন্তু তাদের দোষীরা এখনও শাস্তি পায়নি। ইট ইজ ভেরি প্যাথেটিক। সেই রকমই একটা সেই ঘটনাটারই একটা প্রতিচ্ছবি আমরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে আমরা দেখতে পাবো। অবশ্যই এটা আপনারা শিওর ধরে নিতে পারেন যে এই ঘটনাটার প্রেফারেন্স থাকবেই, এবার বলছি না যে পুরো ঘটনাটাই থাকবে কি না, সেটা থাকতেও পারে, বাট এই ঘটনার একটা বড় প্রেফারেন্স কিন্তু সিনেমাতে থাকবে। তো আপনারা কি এই ব্যাপারটা জানতেন এবং এই ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখেন? একটা স্বাধীন দেশের বুকে একজন আইপিএস লেভেলের অফিসার কীভাবে মেরে ফেলা হলো? আরও ঘটনা হয়েছে ভবিষ্যতে, আরও প্রচুর ঘটনা হয়েছে, তো এইটা একটা ঘটনা গেল। তো আপনারা যদি জানেন এই ঘটনাটার সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর কী বলবো, এখানে এটা বলার নেই যে ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, এটা বলবো না। ওকে, যদি মনে হয় সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।